ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 4-এর যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের সিসি 5, সিসি 6, সিসি 7-এর সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু সাজেশানগুলো চেক আউট করে নাও, খাতায় নোট ডাউন করে নাও। এবং আমি কিন্তু তোমাদের সাজেশান ধরে ধরে অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করতে থাকি, তাই তোমরা অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও এবং নিজেদেরকে আগেভাগে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। আমি তোমাদের আজকে যে সিসি 5-এর কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের আদি মধ্যযুগীয় বর্ণ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর অবস্থান লেখো। আমি কিন্তু সাজেশানে এই কোশ্চেনটা দিয়েছি তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তোমরা অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। আমি এবার অ্যান্সারটি বলছি, দেখে নাও। ভারতীয় সমাজের ইতিহাসে বর্ণভিত্তিক শ্রেণীবিন্যাস একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ উপাদান। আর্য পরিকাঠামোর ভিত্তিতে গড়ে ওঠা এই সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের ভিত্তিতে সমাজ গঠিত হয়েছিল। প্রতিটি বর্ণের মধ্যে বিভিন্ন জাতীয় গোষ্ঠীর অবস্থান ছিল, তবে সমাজের মূল স্রোতের বাইরে থাকা জনজাতি গোষ্ঠী বা উপজাতিদের অবস্থান ছিল অপেক্ষাকৃত নিচু স্তরে। আদি মধ্যযুগে এই জনজাতি গোষ্ঠীগুলির অবস্থান ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক পরিবর্তনের মাধ্যমে তারা সমাজে জায়গা করে নেওয়ার প্রচেষ্টা চালায়। আদি মধ্যযুগের জনজাতি গোষ্ঠীগুলি প্রধানত পাহাড়, জঙ্গল বা দুর্গম অঞ্চলের বাসিন্দা ছিল। এরা কৃষিজীবী, পশুপালক কিংবা সংগ্রাহক হিসাবে জীবিকা নির্বাহ করত। এই গোষ্ঠীগুলি আর্য সমাজের নিয়ম মেনে না চলায় ব্রাহ্মণ্য ধর্মতত্ত্বে এদের শ্লেষ, অন্তজ বা অসুচ হিসেবে গণ্য করা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই গোষ্ঠীগুলির মধ্যে কিছু অংশ হিন্দু ধর্ম গ্রহণ করে সমাজের মূল স্রোতের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করে। এই প্রক্রিয়া অনেক সময় স্বেচ্ছায়, আবার কখনো রাজা বা ব্রাহ্মণদের চাপে সংগঠিত হতো। দুটি প্যারা বলে দিলাম। 3 নম্বর প্যারায় বলে রাখি, তোমরা যদি কেউ সিসি 5, সিসি 6, সিসি 7 এবং তোমাদের যে সিসি 8 পেপারটি রয়েছে এই পেপারের নোটসগুলি পারচেস করতে চাও, আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? তাই কেউ যদি পারচেস করতে ইচ্ছুক তাহলে পিডিএফ আকারে আমি তোমাদের নোটস শেয়ার করে দেবো। অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? পরবর্তী প্যারা দেখো, এই সময় কিছু জনজাতি গোষ্ঠী রাজনৈতিক শক্তি অর্জন করে আঞ্চলিক রাজ্য প্রতিষ্ঠা করে। তাদের মধ্যে কেউ কেউ নিজেদের ক্ষত্রিয় পরিচয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তারা সমাজে মর্যাদা পেতে ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতা করে এবং হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে শুরু করে। ইতিহাসবিদ ডিডি কোশাম্বীর মতে বর্ণ ব্যবস্থা ছিল পরিবর্তনশীল এবং রাজনৈতিককে ক্ষমতাবান গোষ্ঠীগুলি ধীরে ধীরে উচ্চ বর্ণের স্থান পাওয়ার সুযোগ পেত। ফলে জনজাতি শাসকদের সামাজিক মর্যাদা ধীরে ধীরে উন্নত হতে থাকে। পরবর্তী পারে যাওয়ার আগে বলে কি, তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সার 250 শব্দের মধ্যে লিখতে বলা হয়। আমি কিন্তু যথার্থ শব্দের মধ্যেই অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু 6 থেকে 5টি প্যারার মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তোমরা অবশ্যই তোমাদের সুবিধা অনুযায়ী খাতায় দেখে নোট ডাউন করে পড়ে নিতে পারো। তোমরা পারলে কিন্তু 5টি প্যারাও কমপ্লিট করে আসতে পারো, যেহেতু আমি একটু বেশি করে অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করি যাতে তোমরা পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো। তারপর প্যারা বলছি, দেখো, অন্যদিকে সমাজের নিচুতলার জনজাতি গোষ্ঠী যারা সাধারণ কৃষক বা শ্রমিক হিসেবে কাজ করত, তাদের অবস্থান খুব একটা উন্নত হয়নি। তারা অনেক সময় জমিদারদের অধীন কৃষি শ্রমিক বা দাস হিসেবে উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল। তবু কিছু কিছু ক্ষেত্রে তারা জমি নিয়ন্ত্রণ করত এবং নিজস্ব প্রথা অনুযায়ী পরিবারগুলির মধ্যে জমির বন্টন করত। আঞ্চলিক ক্ষমতার ভিত্তিতে কিছু গোষ্ঠী নিজস্ব নিয়ম অনুযায়ী চলতে পারলেও ব্রাহ্মণ্য সমাজ তাদের পূর্ণাঙ্গভাবে স্বীকৃতি দেয়নি। জনজাতিদের সমাজে অন্তর্ভুক্তির একটি বড় মাধ্যম ছিল ধর্মীয় রূপান্তর। হিন্দু ধর্মের নিয়ম মেনে চলা, ব্রাহ্মণদের মান্য করা এবং হিন্দু দেবদেবীর পূজা তাদের সমাজে গ্রহণযোগ্যতা এনে দেয়। কিন্তু এই অন্তর্ভুক্তি ছিল সীমিত এবং সব গোষ্ঠীর জন্য একই রকমের ছিল না। ইতিহাসবিদ রমিলা থাপার এই সময়কে সামাজিক রূপান্তরের যুগ বলে উল্লেখ করেছেন। আবার ডক্টর বিপি সিং মনে করেন জনজাতিদের সমাজে প্রবেশ ছিল দীর্ঘমেয়াদী ও অসম প্রক্রিয়া। তবু এই সময় সমাজে বহু রকম জনজাতি গোষ্ঠী অস্তিত্ব এবং ধীরে ধীরে তাদের অবস্থান পরিবর্তনের চিহ্ন পাওয়া যায়। সবশেষে বলা যায় আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর অবস্থান ছিল সমাজের নিচু স্তরে, কিন্তু তাদের মধ্যে অনেকেই সামাজিক ও ধর্মীয় রূপান্তরের মাধ্যমে সমাজে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছিল। কেউ কেউ রাজনৈতিক শক্তি অর্জন করে সমাজে উচ্চ স্থানে পৌঁছতে পেরেছিল, আবার কেউ রয়ে গেছে শ্রমিক বা দাস হিসেবেই। তবু এই সময়ে ভারতীয় সমাজের ভেতরে এক অন্তর্নিহিত পরিবর্তনের সূচনা ঘটে,
যেখানে জনজাতি গোষ্ঠীগুলি ধীরে ধীরে মূলধারার সমাজে স্থান পেতে শুরু করে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও এবং নোট ডাউন করে কিন্তু অবশ্যই আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। এছাড়া স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।